হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের করাবো নবম শ্রেণী গণিত। এই বইটা তোমরা হাতে নাও এবং চলে এসো অধ্যায় নাম্বার। আমরা যে অধ্যায়টা করাবো এই বই থেকে 15 নম্বর অধ্যায়, ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। এই অধ্যায় থেকে তোমাদের চলে আসতে হবে কষে দেখি 15.2। কষে দেখি 15.2 থেকে আজকের ক্লাসে যে অঙ্কগুলো আছে 15 থেকে আমরা অঙ্কগুলো করাবো। আজকের ক্লাসের যে অঙ্কগুলো আমাদের শুরু হবে 15 থেকে। পেজ নাম্বার তোমরা 223 পেজে চলে আসো। চলো 15 নম্বর অঙ্ক করাবো। তো এর আগের যে অঙ্কগুলো আছে, এর আগের অঙ্কগুলো তোমাদের আগের ক্লাসগুলোতে দেওয়া হয়ে গেছে। যারা আগের ক্লাসগুলো দেখোনি তোমরা আগের ক্লাসগুলো দেখানো ভালো করে, তারপরে এই ক্লাসটা দেখো। চলো আমরা আর বেশি দেরি করবো না। আজকের ক্লাসে যে প্রথম প্রশ্ন আছে 15 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব। দেখো 15 নম্বর প্রশ্নটা আমরা করাবো। 15 নম্বর কী বলছে প্রশ্নটা? মারিয়া ঘন্টায় 18 কিমি বেগে সাইকেল চালিয়ে 10 মিনিটে একটি সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা বরাবর ঘুরে এলো। মানে আমাদের একটি ত্রিভুজ আছে, ত্রিভুজাকার মাঠ আছে। দেখো মাঠটি যদি আমি ছবি আঁকি তোমাদের, এভাবে ত্রিভুজ আকৃতির একটি মাঠ আছে, সমবাহু ত্রিভুজ আছে। এখানে আমি নাম দিয়ে দিলাম ABC। তাহলে দেখো এখানে যেটা বলেছে যে মারিয়ার যে গতিবেগটা ঘন্টায় 18 কিমি, মানে 1 ঘন্টায় যাবে 18 কিমি। তাহলে দেখো সে 10 মিনিটে পুরো মাঠটি দেখো এভাবে পরিসীমা বরাবর ঘুরে এসেছে, এখান থেকে শুরু করে, তাই না? মানে 10 মিনিটে যে যায় কতটা পথ, 10 মিনিটে যতটা পথ গেছে ততটাই হচ্ছে আমাদের কি এই মাঠটির পরিসীমা। তাহলে আমরা কিন্তু এই মাঠটির পরিসীমা বের করতে পারবো, যেহেতু এখানে গতিবেগটা বলে দিয়েছে 1 ঘন্টায় কত কিমি যায়, তাই না? মানে 1 ঘন্টায় কত কিমি যায়, তাহলে 10 মিনিটে কত যাবে, তখন আমরা গতিবেগটা বের করতে পারবো। তাহলে আমাদের দেখো এখানে মিনিট আছে, তাহলে এই ঘন্টাকে আমরা মিনিট করে নেব। তাহলে এই যে মারিয়া 1 ঘন্টায় 18 কিমি যায়, তাই না? কিমিটাকে মিটার করে নেব আর ঘন্টাটাকে মিনিট করে নেব। তাহলে এখানে লিখব 1 ঘন্টায় যায়, এটা আমরা লিখব যে 1 ঘন্টায় যায়। 1 ঘন্টায় যায়। এখানে গতিবেগ থেকে লিখতে পারবো ঘন্টায় 18 কিমি বলতে 1 ঘন্টায় যায় 18 কিমি। এটা মনে রাখবা, 1 ঘন্টায় কত যাবে 18 কিমি। তাহলে 1 ঘন্টা বলতে আমরা দেখো এই যে ঘন্টাকে যদি আমি 60 দিয়ে গুণ করি তাহলে কিন্তু মিনিট পাওয়া যাবে, তাই তো? ঘন্টাকে আমরা কি করব, 60 দিয়ে গুণ করে দেব। তাহলে এখানে এত মিনিটে যায়। আর 18 কিমি আছে না, আচ্ছা এটাকে আমি এখন 18 কিমি রাখলাম, এখানে কিছু করছি না। তাহলে এদিকে 60 মিনিটে হয়ে যাবে, 60 মিনিটে যায়। এই কিমিটাকে এখন আমি মিটার করে নেব, যেহেতু এখানে ঘন্টাটাকে মিনিট করলাম, তো এই কিমিটাকে মিটার করে নিই। কিমিকে মিটার করলে 1000 দিয়ে গুণ করতে হয়, তখনই তোমরা মিটার পেয়ে যাবা। এটা মনে রাখবা তোমরা, ম্যাট্রিক পদ্ধতি। কিমি আর মিটার মধ্যে পার্থক্য 1000 পার্থক্য। কিমি বড়, মিটার ছোট। বড় থেকে ছোট আসলে গুণ করতে হয়, এদের মধ্যে পার্থক্য 1000, তো 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে দেখো এই যে 60 মিনিটে যায় 18,000 মিটার। তাহলে আমরা বের করব 1 মিনিটে যায়, 1 মিনিটে কত যাবে 18,000 বাই 60 মিটার। আর 10 মিনিটে গিয়েছিল, 10 মিনিটে পুরো মাঠটা, ঠিক আছে, এই পরিসীমা বরাবর সে ঘুরে এসেছিল। তাহলে 10 মিনিটে কতটা যাবে, 10 মিনিটে যায় 18,000, নিচে 60 আছে, তাহলে 10 মিনিটে বেশি যাবে, 10 দিয়ে গুণ, এত মিটার। 0 0 কেটে দিলাম, 6 দিয়ে যদি কাটাকাটি করি 6 3 18, আর এখানে আমাদের 3টা 0 বসে যাবে। তাহলে এখানে যে দাঁড়ালো 10 মিনিটে কত যাচ্ছে, 3000 মিটার যাচ্ছে।
এই যে 10 মিনিটে 3000 মিটার পথ অতিক্রম করেছিল, এটাই কিন্তু মাঠটির পরিসীমা। তাহলে আমরা কিন্তু এখানে কি পেয়ে গেলাম? আমরা এখানে পেয়ে গেলাম মাঠের পরিসীমা। সমবাহু ত্রিভুজাকৃতির মানে ত্রিভুজ আকৃতি যে মাঠ ছিল, সেই মাঠের পরিসীমা আমরা কিন্তু পেয়ে গেলাম। কত পেলাম আমরা? 3000 মিটার। তাহলে দেখো, এই যে সমবাহু ত্রিভুজের যদি পরিসীমা যদি জানা থাকে, তাহলে সেই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। পরিসীমাকে 3 দিয়ে ভাগ করলে বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়। তাহলে আমরা কি করব? মাঠের বাহুর দৈর্ঘ্য বের করে নেব। তাহলে অতএব মাঠের বাহুর দৈর্ঘ্য, মাঠের বাহুর দৈর্ঘ্য, দেখো এই যে পরিসীমা আছে 3000, একে 3 দিয়ে ভাগ করবা। 3 দিয়ে ভাগ করলে দেখো 3 একে 3 আর 3টা শূন্য বসিয়ে দাও, তাহলে আমরা পেয়ে যাব 1000 মিটার। তাহলে মাঠটির বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার আমরা কি করব? এখানে দেখো মাঠের বাহু দৈর্ঘ্য পেয়ে গেছি, এটা আমাদের কাজে লাগবে। দেখো এখন যেটা বলেছে আমাদের যে, তো এখন দেখো ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে, এই যে ত্রিভুজটা আছে, একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু, এই যে বিপরীত বাহুর মধ্যবিন্দু, এখানে মধ্যবিন্দু, আমি ধর এটাকে ডি নাম দিয়ে দিলাম। তাহলে এইভাবে এখন সোজাসুজি হেঁটে আসবে, ঠিক আছে? এই যে ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে মারিয়া কত সময় লাগবে? মানে এখন যদি এইভাবে সোজাসুজি হেঁটে আসে এখান থেকে এই জায়গায়, তাহলে কত সময় লাগবে সেই সময়টা বের করতে বলেছে। তাহলে দেখো, তা আমাদের তো এখানে একটা জিনিস জানা আছে যে 3000 মিটার যায় 10 মিনিটে। তাহলে এর দূরত্বটা কতটা? এডির দূরত্ব। তাহলে এখানে দেখো এই যে একটা মধ্যবিন্দু আছে, এখানে যে মধ্যবিন্দুর কথা বলেছি, তাহলে এডিটা কিন্তু এখানে মধ্যমা দাঁড়াবে। আর সমবাহু ত্রিভুজের মধ্যমাটাই হয়ে যাবে আমাদের কি? উচ্চতা, ঠিক আছে? লম্ব উচ্চতা যেটা। তাহলে দেখো আমরা সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র আমাদের জানা আছে, আমরা সেটাই লিখব সমবাহু ত্রিভুজের উচ্চতা বা মাঠের উচ্চতা আমরা লিখতে পারবো এখানে। মাঠের উচ্চতা, মাঠটি কিন্তু এখানে সমবাহু ত্রিভুজ ছিল। মাঠের উচ্চতার যে সূত্রটা, এটা মনে রাখবা, এই যে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, বাহু হচ্ছে আমাদের 1000 এত মিটার। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা এই যে দেখো, এটা যে 2 দিয়ে যদি কাটাকাটি করি, 2 পাচ্ছে 10, এটা 500, তো এটা পেয়ে গেলাম আমরা 500√3 মিটার। আর এটা কিন্তু আমাদের এডি, ঠিক আছে? এই যে এডি দৈর্ঘ্য যেটা আমাদের দরকার ছিল, এডি দৈর্ঘ্য পেয়ে গেছি। তাহলে দেখো এত দূরত্ব যেতে, এইভাবে এত দূরত্ব যেতে কত সময় লেগেছে সেটা কিন্তু বের করতে বলেছে এখানে, তাই না? এভাবে যদি সোজাসুজি হেঁটে আসতো, তাহলে এই যে এতটা আসতে কত সময় লেগেছে? তাহলে 3000 মিটার এখানে যেটা ছিল, 3000 মিটার যেতে সময় লাগে 10 মিনিট, কারণ 10 মিনিটে যায় 3000 মিটার। তাহলে আমরা একটা ঘুরিয়ে বলি, সময়টা বের করতে হবে। 3000 মিটার যেতে সময় লাগে 10 মিনিট। 10 মিনিট। তাহলে 1 মিটার যেতে সময় কত লাগবে, আর এত মিটার যেতে, এটা আমাদের কিন্তু মিটার আছে। 500√3 মিটার যেতে কত সময় লাগবে? তাহলে 1 মিটার যেতে সময় লাগে, দেখো একেতে তো কম লাগবে, কম বলতে এই যে 10/3000 এখানে লিখতে পারবো এত মিনিট। আর 500√3 মিটার যেতে সময় লাগে, এটা গুণ হয়ে যাবে ঐকিক নিয়ম অনুসারে। 500√3 মিনিট। আচ্ছা, এখানে একটা শূন্য কাটালাম, এই 2টা শূন্য কেটে দিলাম। তাহলে দেখো আমাদের এখানে দাঁড়াবে, উপরে কিন্তু আমাদের দেখো 5√3, আর নিচে কিন্তু আমাদের কত? এই যে 3। আচ্ছা, এখানে √3 মানটা যদি প্রশ্নে দেখো না, লক্ষ্য করে √3 মানটা দেওয়া আছে 1.732। এটা আমার মানটা বসিয়ে দিই এখানে কিন্তু এটা সময়টা আমাদের মিনিট আছে এটা। তাহলে 5 গুণিত √3 মানটা যে বইতে দেওয়া আছে 1.732, আর নিচে ছিল আমাদের 3 এত মিনিট। এটা কিন্তু আমাদের কি আছে? মিনিটে আছে।
এখন আমরা এটা গুণ করে দেবো আমরা। যদি গুণ করা হয় না, তা দেখো 5 দিয়ে 10-এর 0, 5 3 15, হাতের 1 16 6, হাতে থাকলো 1, 5 7 35 আর হাতের 1 আবার 36-এর 6, হাতে থাকলো 3, 5 1 5, 5 আর 3 8। দেখো 3টার পর দশমিক, 3টার পর দশমিক বসিয়ে দাও। আর নিচে কিন্তু আমাদের 3 ছিল, এত মিনিট, এককটা আমাদের এটা মিনিটে আছে। আচ্ছা, 3 দিয়ে যদি ভাগ করে দাও, দেখো 3 দিয়ে ভাগ যাবে, এটা 3 দিয়ে যদি ভাগ করি, 3 2 6 করলাম, আর এখানে এটা 2 বাঁচলো, 26 হয়ে গেল। 3 8 24, 26কে 24, 2 বাঁচলো, এটা আমাদের কত হয়ে যাবে? দেখো এটা আমাদের আবার 26 হয়ে যাবে। আবার 3 8 24 করলাম, 2 20 চলে আসলো এখানে। 20 বলতে 3 6 18। দেখো ভাগটা কিন্তু আমাদের এভাবে চলতেই থাকবে, ভাগটা কিন্তু মিলবে না। আমি এই যে 3 দশমিক, এই যে 3 দশমিক অবধি গেলাম, দশমিকটা এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? 3 দশমিক স্থান পর্যন্ত নিলাম মানটা। তাহলে আমরা এখানে দেখো আসন্ন মানে আমরা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা নিব। তাহলে এখানে 2.8, এই 8টাকে আমি 9 করতে পারবো, যেহেতু এটা 6 আছে। আসন্ন মান তোমাদের যেটা বুঝতে হবে ভালো করে দেখো, 2.886 আরও আছে সংখ্যা। তাহলে আমরা দশমিকের উপর দুটো সংখ্যা নেব, তো তাই লক্ষ্য করো এখানে যেহেতু এটা এই যে পরেরটা 3 নম্বর সংখ্যাটা 6 আছে, মানে 5-এর চেয়ে বড় হলে, তাহলে এই যে 8-এর সঙ্গে 1 যোগ করে দেবার 9, ঠিক আছে? 2 দশমিক স্থান পর্যন্ত মানটা আমরা রাখলাম। আচ্ছা, এত মিনিট। আচ্ছা দেখো তো আমাদের কিন্তু সময়টা বেরিয়ে গেছে, যে সময়টা বের করতে বলেছিল প্রশ্নে আমাদের। যদি ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে মারিয়ার সময় লাগবে কত? এই যে 2.89 মিনিট। আমি অতএব যে লিখে দেব, নির্ণেয় সময় লাগবে 2.89 মিনিট, এতটাই সময় লাগবে। এই যে আমাদের এটা অ্যান্সার, তাই না? যেটা আমাদের প্রশ্নে বলেছিল। এই যে এইভাবে যদি সোজাসুজি এইভাবে আসে, মাঠটি সোজাসুজি বিপরীত বাহুর মধ্যবিন্দুতে যদি পৌঁছায়, তাহলে এখান থেকে আসতে কত সময় লাগবে সেটা হবে আমাদের, এই যেটা বের করলাম, 2.89 মিনিট সময় লাগবে আমাদের। পরের প্রশ্ন আমরা চলে আসবো 16 নম্বর প্রশ্নতে। দেখো 16 নম্বর প্রশ্নটা বলছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। সমবাহু ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য বের করতে বলেছে, ভালো প্রশ্ন। আচ্ছা, তাহলে দেখো এখানে সমবাহু ত্রিভুজ আছে যার বাহু দৈর্ঘ্য বৃদ্ধি করবে 1 মিটার। আচ্ছা, আমরা ধরে নেব সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? ধরে নেব যে a মিটার, ছোটো হাতের a মিটার। চলো আমরা ধরে নিই, প্রথমে ধরে নিচ্ছি যে সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্যটাকে আমি ধরে নিব, ঠিক আছে? এই যে মিটারে আছে এককটা, তাহলে a মিটার, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। এখন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য জানা থাকলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। তাহলে অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা মনে রাখবা, √3/4 ইন্টু বাহুর স্কোয়ার বর্গ মিটার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। বাহু দৈর্ঘ্য জানা থাকলে এটা হয় √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, ঠিক আছে? বাহু তো a স্কোয়ার বর্গ মিটার। আচ্ছা, এবার দেখো এখন সেই সমবাহু ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করবে। তাহলে আমরা লিখব যে 1 মিটার বৃদ্ধিতে সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য, আচ্ছা আমি এখান থেকে লিখি, 1 মিটার বৃদ্ধিতে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য।
বাহুর দৈর্ঘ্য। তো আগে তো বাহুর দৈর্ঘ্যটা এ মিটার ছিল, 1 মিটার বাড়াবে, তাহলে এর সঙ্গে 1 যোগ করে দাও, এত মিটার। তাহলে এখন আমি যদি বের করি যে এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে একটা। তারপর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলে যে সূত্র জানি সেই সূত্রটা অ্যাপ্লাই করব, √3/4 ইন্টু বাহুর স্কোয়ার বর্গ মিটার। আচ্ছা, তাহলে দেখো ক্ষেত্রফলটা দাঁড়ালো এটা, আগে ছিল ক্ষেত্রফলটা এটা, এখন বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধিতে ক্ষেত্রফলটা এটা। যখন ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য যখন বৃদ্ধি পেয়েছে তার ক্ষেত্রফল কিন্তু বৃদ্ধি পাবে, তাহলে এই ক্ষেত্রফলটা বেশি আছে এর চেয়ে। তার ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেল সেটা আমরা এটা থেকে এটা বিয়োগ করেই আমরা বলতে পারবো। তা আমরা লিখব অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ক্ষেত্রফল বৃদ্ধি পায় সমান সমান, দেখো বড় ক্ষেত্রফলটা হচ্ছে এই যে √3/4 ইন্টু এই যে বাহুর স্কোয়ার, এটা থেকে আমাদের বাদ যাবে আগেরটা, এই যে √3/4 এই যে এ স্কোয়ার, এত বর্গ মিটার, এতটা ক্ষেত্রফল বৃদ্ধি পায়। এবার এই যে ক্ষেত্রফলটা বৃদ্ধি পেয়েছে, এই বৃদ্ধি পাওয়া ক্ষেত্রফলটা কিন্তু এখানে বলে দিয়েছে, বাহু দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল √3 বর্গ মিটার বৃদ্ধি পায়। তাহলে এই বৃদ্ধি পাওয়াটাই হচ্ছে আমাদের √3 বর্গ মিটার। তাহলে আমরা অতএব দিয়ে লিখতে পারবো, অতএব আমি √3টা যে কমন নিয়ে নিই, আচ্ছা √3/4টাই কমন নিয়ে নিচ্ছি এখানে, তাহলে √3/4 কমন নিয়ে নিলাম, তাহলে আমাদের এখানে রয়ে যাবে a+1 তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই যে ক্ষেত্রফল বৃদ্ধিটা, এই বৃদ্ধিটা প্রশ্নে বলে দিয়েছে √3, এর সঙ্গে সমান করতে পারবো। আচ্ছা, এখান থেকে সরল করে আমরা এর মানটা বের করে নেব। এই বলতে সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য, আর সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য বের করতে বলেছে। চলো সরলটা দেখো, এখানে √3 আমি কেটে দিই, তাহলে এখানে 1/4, আচ্ছা এটা a+b হোল স্কোয়ার সূত্র তোমরা ভাঙাতে পারবা, a স্কোয়ার প্লাস 2ab1 a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a+b হোল স্কোয়ার সূত্র মনে রাখবা, এটা মাইনাস এ স্কোয়ার, এদিকে কিছু না, এতে এখানে আমি 1 দিয়ে দেবো। আচ্ছা, এই চারটা এখানে বর্জগুণ করতে পারবা, তাহলে এ স্কোয়ার প্লাস এটা 2a হয়ে যাবে, এটা গুণ করে, আর 1 স্কোয়ারে 1 মাইনাস এ স্কোয়ার, এই যে চারটাকে আমি এদিকে 4 1কে 4 বর্জগুণ করে দিলাম, এখানে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা কেটে যাবে, তাহলে এখানে 2a, আচ্ছা এখানে আমাদের এমপ্লয় দিয়ে দিলাম আমি, সমীকরণ আছে 2a আর +1টাকে আমি নিয়ে চলে যাবো ডান দিকে। তা দেখো তো এখানে আমাদের এখানে সমান সমান আমাদের এটা ছিল 4 ছিল, +1টা ডান দিকে গেলে -1 হয়ে যাবে, তাহলে 2a সমান সমান এটা বিয়োগ করে এটা 3 হয়ে যাবে, তাহলে এখান থেকে a এর মানটা পেয়ে যাব 3y, এই যে 2টা নিচে নামাতে পারবা। আচ্ছা, এখানে যদি আমি এটাকে ভাগ করে নিই না, তাহলে এটা আমাদের 1 বার 2 1কে 2 1 নেমে গেল, দশমিক নিয়ে আমি 0 নিয়ে নিলাম, 2 5 10, তাহলে দেখো অতএব এর মানটা আমি কত পেয়ে গেলাম, 1.5 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার। তা আমাদের যে বলেছিল প্রশ্নে এই যে সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য কত, তা দেখো পেয়ে গেলাম 1.5 মিটার। অতএব যে লিখে দাও যে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, সমান সমান 1.5 মিটার। এই যে আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে। পরে আমরা চলে আসবো পরের প্রশ্ন 17 নম্বর। দেখো 17 নম্বর প্রশ্নটা বলছে একটি সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3:2, তাহলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 60 সেমি হলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা হিসাব করে লিখি।
তা সমবাহু ত্রিভুজের পরিসীমা বের করতে বলেছে। আর এখানে দেওয়া আছে সমবাহু ত্রিভুজ আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত দেওয়া আছে। তাহলে এই অনুপাত থেকে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা ধরে নিতে পারবো আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাও ধরে নিতে পারবো। তা আমরা প্রথমে ধরি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যে অনুপাতটা √3 আছে না, এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা √3 থেকে অনুপাত থেকে আমরা √3x ধরে নিব। √3x এককটা আমরা বর্গ সেমি লিখব, যে সেমি আছে বর্গ সেমি আমরা ধরে নিলাম। আচ্ছা, এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাও আমরা এখানে ধরে নিতে পারবো, এবং দিয়ে লিখব এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতটা 2 আছে না, তাহলে 2 থেকে 2x বর্গ সেমি আমরা ধরে নিলাম। আচ্ছা, এবার দেখো আমাদের এই যে দেখো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা দেখো বর্গক্ষেত্রের যদি আমরা বাহু দৈর্ঘ্য ধরে নিই তাহলে কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবো। তাহলে আমরা এখানে লিখব আবার ধরি, দেখো আবার ধরি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য। ঠিক আছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটাকে আমি সেমি ধরে নিলাম। কর্ণের দৈর্ঘ্য যখন দেওয়া আছে তা আমি লিখব অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা মনে রাখবা, √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, √2 গুণিত বাহুর দৈর্ঘ্য। তা √2a সেমি। কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এই যে 60 সেমি। তাহলে আমরা এখানে অতএব দিয়ে এই যে কর্ণের দৈর্ঘ্যটা পেলাম √2a, এটাই সমান 60 সেমি। তাহলে এখান থেকে আমরা এর মানটা বের করব। তাহলে এর মানটা যদি আমরা বের করি, সমান 60 বাই এই যে √2টা আমি নিচে নামাতে পারবো। এবার দেখো এখান থেকে যদি আমি এই যে হরে √ওভার আছে না, তাহলে হর থেকে √ওভার সরাবো, মানে হর করণী রিলেশন। এই যে √ওভার চিহ্নটাকে করণী বলা হয়, তোমরা ক্লাস 10-এ গিয়ে ভালো বুঝতে পারবা। তাহলে হর করণী রিলেশন বা হর থেকে √ওভার সরানো বা করণী সরানো যে নিয়মটা মনে রাখো। দেখো 60 আছে তো, আর আমাদের √2 আছে, তাহলে তোমরা কি করবা, এই যে √2 আছে তোমরা √2 দিয়েই গুণ করবা। তাহলে এখানে গুণ করলে আমরা এখানে গুণ করব। তার উপরে তো আমাদের হয়ে গেল 60 √2, আর নিচে √2 গুণ করে এটা তোমরা কিন্তু 2 পেয়ে যাবা। √2 গুণিত √2 শুধু 2 হবে, √ওভারটা উঠে যাবে। 2 দিয়ে যদি কাটাকাটি করো তাহলে 2 3 6 0। তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি দেখো 30, এই যে 30 √2, এটা হচ্ছে এর মানটা। ঠিক আছে, এত সেমি, মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। ঠিক আছে, 30 √2 সেমি। অতএব যদি লিখি, অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা আমরা ধরেছিলাম সেমি, যেটা পেয়ে গেলাম 30 √2 সেমি। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু ইন্টু বাহু হয় 30 √2 গুণিত 30 √2, এখানে বর্গ সেমি এককটা লিখবা। এদের যদি গুণফলটা করি আমরা, দেখো 30 আর 30 যদি গুণ করো, দেখো 3 3 9 আর 2 শূন্য বসিয়ে দাও। আর √2 গুণটা দেখো, √2 আর √2 গুণটা তোমাদের যেটা বললাম 2 হয়, তাহলে এখানে গুণিত 2 দিলাম, বর্গ সেমি। আচ্ছা, 9 দিয়ে 18 আর 2 শূন্য বসিয়ে দেবো, তাহলে 1800 বর্গ সেমি পেয়ে গেলাম, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পেলাম। এবার দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আবার আমরা পেয়েছিলাম অনুপাত থেকে 2x বর্গ সেমি। তাহলে আমরা এই যে 2x সমান লিখতে পারবো 1800 বর্গ সেমি।
দুটোই তো বর্গক্ষেত্রেরই ক্ষেত্রফল। তাহলে অতএব দিয়ে আমরা এখানে লিখতে পারবো যে 2x সমান সমান 1800, তাই তো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান দেখিয়ে দিলাম। এখান থেকে এটা কাটাকাটি করি আমি, 2 নং 18, দুটো শূন্য, তাহলে এখানে এক্সের মানটা আমরা পেয়ে গেলাম 900 পেয়ে গেলাম। আচ্ছা, এক্সের মান যখন পেয়ে গেলাম, আমাদের এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা ছিল √3x, তাহলে এক্সের জায়গায় ওই যে 900 বসিয়ে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব, পার্টিকুলার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এখানে আমি লিখব অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো, যেটা ক্ষেত্রফলটা আমরা ধরে নিয়েছিলাম অনুপাত থেকে, এই যে √3x ধরেছিলাম, তাহলে এখানে হয়ে যাবে দেখো √3 ইন্টু এক্সের জায়গায় আমরা বসিয়ে দেবো 900। এককটা লিখবা বর্গ সেমি, বর্গ সেমি। এটা যদি গুণ করে নাও, এটা দেখো, এটা 900টা আগে লিখলাম আর √3টা বসিয়ে দিলাম, বর্গ সেমি। তাই 900, আচ্ছা √3 আছে, এটা √2 হয়ে গেছে আমাদের, এটা √3 হবে, ঠিক আছে, 3 আছে আমাদের। তাহলে 900 √3 বর্গ সেমি, এই হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, আমাদের যেটা বের করতে বলেছে প্রশ্নে, দেখো সমবাহু ত্রিভুজের, এই যে দেখো আমাদের, আমরা 17 নম্বরটা করাচ্ছি, সমবাহু ত্রিভুজের পরিসীমা বের করতে বলেছে। তার সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি বের করতে পারি, তাহলে পরিসীমা বেরিয়ে আসবে। তো বাহুর দৈর্ঘ্য দেখো, সমবাহু ত্রিভুজের যখন ক্ষেত্রফল জানা আছে, তাহলে বাহুর দৈর্ঘ্যটা আমরা ধরে নিব, বাহুর দৈর্ঘ্য ধরে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটাও লিখব, আর এর সঙ্গে সমান করে বাহুর দৈর্ঘ্যটা বের করব। তো চলো, এখন আমরা আবার ধরে নিব সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরে নিব। তাহলে এখন আমরা লিখব সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? চলো আমরা ধরে নিচ্ছি। তাহলে আমরা ধরে নিব, ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্যটাকে আমি এখানে y সেমি ধরে নিলাম। তাহলে অতএব দিয়ে লিখব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করব। দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটা হয় √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, তাহলে এখানে যে y স্কোয়ার বর্গ সেমি, হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করলাম 900 √3 বর্গ সেমি। তাহলে এই দুটো ক্ষেত্রফল কী হবে, এই যে আমরা দেখো, এই যে এটা আর এটা আমরা কি সমান লিখতে পারবো। তাহলে অতএব দিয়ে আমরা লিখে দেব √3/4 ইন্টু y স্কোয়ার সমান সমান এই যে 900, এই যে আমাদের যে আছে ক্ষেত্রফলটা যারা পেয়েছিলাম 900 √3, 900 √3। তাহলে এখান থেকে আমরা কিন্তু y এর মানটা বের করতে পারবো। আচ্ছা, যে √3 কেটে দিলাম। এবার দেখো, এখানে y স্কোয়ার সমান সমান এই যে 900 গুণিত, এই যে 4টা বর্গগুণ করে দিলে 4টা এখানে রয়ে যাবে। এবার এখান থেকে যদি আমি y এর মানটা বের করতে চাই, স্কোয়ারটা ছেড়ে দিলাম, তাহলে এখানে কিন্তু রুট আবার চেপে যাবে, 900 গুণিত 4। আচ্ছা, তাহলে এখানে দেখো, এই যে বর্গ উঠালে রুট আবার চাপবে, প্লাস মাইনাস হয়, কিন্তু এখানে মাইনাস হবে না। ওয়াইটা যেহেতু বাহুর দৈর্ঘ্য আছে, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, তার জন্য এখানে ধনাত্মক মান নিয়ে কাজ হবে, ঋণাত্মক মানটা বাদ যাবে এখানে, মানে ঋণাত্মক মান হবে না এখানে। তো চলো এবার বর্গমূল করি। দেখো, এখানে 900 বর্গমূলটা যদি তোমাদের বলি, 9-এর বর্গমূল করে নাও, 9-এর বর্গমূল 3 হয়, 3 3 9, আর দুটো শূন্য আছে বলে একটা শূন্য। এইভাবে 900-র বর্গমূলটা মুখোমুখি করে নিতে পারবা, ঠিক আছে? 30 হবে, 30 আর 30 গুণ করে তোমরা 900 পেয়ে যাবা। আর এখানে যে 4 আছে, 4-এর বর্গমূল 2, 4-এর বর্গমূল 2 হয়, কারণ 2 2 4, বর্গমূলটা করে নিয়েছি। তাহলে দেখো, আমরা y-এর মানটা যে পেলাম, এই যে 30 দিয়ে কথা পেয়ে গেলাম, 60 পেয়ে গেলাম। তাহলে আমরা কি সমবাহু ত্রিভুজের কিন্তু বাহুর দৈর্ঘ্য পেলাম, আমাদের পরিসীমা বের করতে বলেছে প্রশ্নে। তো চলো লিখি অতএব দিয়ে, অতএব সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্যটা আমরা কত পেয়ে গেলাম, 60 সেমি পেয়ে গেলাম।
তাহলে অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা, যেটা আমাদের বের করতে বলেছে, সমবাহু ত্রিভুজের আমরা পরিসীমা বের করব। সমবাহু ত্রিভুজের পরিসীমা যেটা, সূত্রটা মনে রাখবা, 3 ইন্টু বাহু দৈর্ঘ্য, 3 ইন্টু বাহু দৈর্ঘ্য হয় এত সেমি। তাহলে এটা যদি তোমরা গুণ করে নাও, 3 6 18, 18 এই শূন্যটা বসে যাবে, 180 সেমি। এই যে সমবাহু ত্রিভুজের পরিসীমা যেটা বের করতে বলেছিল আমাদের, এটা কিন্তু অ্যান্সার। দেখো আমরা অ্যান্সারটা করে ফেলেছি। তাহলে এই ছিল আমাদের 17 নম্বর যে অঙ্কটা। ওকে, চলো এরপরে আমরা চলে আসবো 18 নম্বর প্রশ্নে। করাবো আমরা 18 নম্বর। দেখো এখানে কি বলছে প্রশ্নটা আমাদের, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 13 সেমি আর সেই সমকোণী ত্রিভুজের পরিসীমা আছে 30 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে বলেছে। আচ্ছা, সমকোণী ত্রিভুজের চিত্রটা যদি আমি দেখাই, এই যে আমাদের একটি সমকোণী ত্রিভুজ, এখানে ত্রিভুজের নামটা দিলাম এ বি সি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি সমকোণ। আর অতিভুজের দৈর্ঘ্য যেটা বলেছে 13 সেমি, মানে এই যে অতিভুজটা এসিটা আমাদের 13 সেমি, এখানে এসি হচ্ছে আমাদের কত, 13 সেমি। আর আমরা ধরে নিচ্ছি যে ভূমিটা আমাদের এখানে বিসি, বিসিটাকে আমি এ ধরলাম আর লম্বটাকে আমি বি ধরে নিলাম। তাহলে বিসি হচ্ছে আমাদের এ সেমি, এবং সমকোণী ত্রিভুজের যে লম্বটা, সেই লম্বটাকে আমি, এই যে এ বি আছে লম্বটা, এই এ বিটাকে আমি বি ধরে নিয়েছি, ভূমি লম্বকে ধরে নিলাম। আচ্ছা, তাহলে এই যে ত্রিভুজটি, এই ত্রিভুজের পরিসীমা, তাহলে এখানে ত্রিভুজ যে এবিসি আছে, এবিসি এর পরিসীমা, এখন দেখো ত্রিভুজের পরিসীমা যে পাওয়া যায় 3টি বাহুর যোগফলটা, মানে এখানে এ প্লাস বি প্লাস 13, 3টে বাহুর যোগফলটাই হচ্ছে আমাদের কি পরিসীমা, সেমি। আবার পরিসীমাটা কিন্তু আমাদের দেওয়া আছে কত, 13 সেমি। ঠিক আছে, সরি 13 সেমি না, 30 সেমি। এই যে অতিভুজের দৈর্ঘ্য 13 সেমি আর পরিসীমা হচ্ছে আমাদের 30 সেমি। তাহলে আমরা অতএব দিয়ে লিখতে পারবো, এই যে পরিসীমাটা আমরা পেলাম, এই পরিসীমাটাই বলে দিয়েছে 30 সেমি সমান। তাহলে এখান থেকে আমরা এ প্লাস বি এর মানটা পাবো, এ প্লাস বি সমান সমান 30 প্লাস 13টা থেকে -13 হয়ে যাবে। তাহলে এ প্লাস বি, এখানে 30 থেকে 13 যদি আমরা বিয়োগ করি, তবে এটা আমরা কত পেয়ে যাবো, 3 এ কত হলো 10, এটা 7, 3টা 2 হয়ে যাবে, 1 এ কত হলো 2, এটা 1 দিলে 17 পেয়ে যাবো। একে আমি 1 নং নাম দিয়ে রেখে দিলাম, এই মানটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, এবার দেখো এই যে সমকোণী ত্রিভুজের যে ধর্ম, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে আমরা লিখব, তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই আমরা সমকোণী ত্রিভুজের ধর্মটা কাজে লাগাবো, অতিভুজ স্কোয়ার। এই যে অতিভুজ হচ্ছে এসি, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার, ভূমি হচ্ছে বিসি, বিসি স্কোয়ার প্লাস আর লম্ব হচ্ছে আমাদের এবি, লম্ব স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ধর্ম, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এই সূত্রটা মনে রাখবা। চলো এখানে যদি মানগুলো বসিয়ে দিই আমরা, দেখো অতিভুজ কিন্তু আমাদের এখানে 13 এসির মান। ঠিক আছে, এই যে অতিভুজটা আমরা 13, এটা প্রশ্নে দেওয়া আছে। বিসি হচ্ছে আমাদের কত, বিসি দেখো এই যে আমরা বিসিকে এ আর এবিকে বি পেয়েছি, তো বিসির জায়গায় আমি এ লিখবো প্লাস আর এবির জায়গায় আমি বি লিখবো। আচ্ছা, আগে এ স্কোয়ার লিখলাম প্লাস বি স্কোয়ার আগে লিখলাম, তারপর 13 বর্গ আমরা জানি 169 হবে, 13 গুণ করবা 169 পেয়ে যাবা। এখন আমরা এখানে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করব, মান নির্ণয়ের সূত্র। এই সূত্রটা মনে রাখবা, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab সমান সমান 169। আচ্ছা, আমরা এ প্লাস বি এর মানটা কিন্তু আমরা বের করে রেখেছি 17। তাহলে আমরা এ প্লাস বি এর জায়গায় 17 বসাতে পারবো, তার বর্গ মাইনাস 2ab থেকে 169। 17 বর্গ 17 গুণ
17 যদি গুণ করো তোমরা কিন্তু 289 পেয়ে যাবা, এটা আমি বলে দিলাম। ঠিক আছে, 17 বর্গ 289, 17 গুণ করে নেবা 289 পেয়ে যাবা। -2ab। আচ্ছা, -2ab সমান এদিকে হচ্ছে 169। আচ্ছা, এটা এই যে 289 যে প্লাস আছে এটাকে এদিকে নিয়ে আসলে এটা মাইনাস হয়ে যাবে, 289 -2ab। আচ্ছা, এবার এটা বিয়োগ হবে, এটা বড় সংখ্যা আছে তো বিয়োগ চিহ্ন বসাবা, যে বড় সংখ্যা তার চিহ্ন বসে। আর বিয়োগটা কিন্তু এর চিহ্ন, 289 চিহ্ন বিয়োগ, আর 169 চিহ্ন এখানে প্লাস আছে, প্লাস মাইনাসতে বিয়োগ করো। আচ্ছা, বড় থেকে ছোট বিয়োগ, তাহলে 9 বদলে 9, এটা 0 দিলে। এবার 6 বদলে 8, এটা আমাদের 2 দিলে। আর 1 বদলে 2, এটা 1 দিলে। 120 পেলাম বিয়োগ ফলটা। আচ্ছা, এই মাইনাস মাইনাসে কেটে দিতে পারবা, আর 2 120 কাটাকাটি করলে এই যে 2 6 12, আর 0টা বসিয়ে দাও। তাহলে আমরা দেখো এখানে এই যে এ বির মানটা কিন্তু পেয়ে যাচ্ছে কত, 60। এই এ বির মানটা কিন্তু কাজে লাগবে। এটাকে আমি 2 নং নাম দিলাম, 1 নং নাম দিয়েছিলাম। 1 নংয়ের মানটা কিন্তু এখানে বসিয়েছিলাম। এখানে তোমরা লিখতে পারো যে মানটা বসিয়েছিলাম না, a + b এর মান যে 17, 1 থেকে, তা তোমরা এখানে লিখতে পারো যে এটা 1 থেকে, যেটা আমরা 1 নং নাম দিয়েছি কাজে লাগালাম। 1 নংয়ের ছিল মানটা 1 থেকে। আচ্ছা, এ বির মান পেলাম। এবার সমকোণী ত্রিভুজের যে ক্ষেত্রফলটা বের করতে বলেছে, তা আমরা লিখব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র মনে রাখবো, হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। আচ্ছা, হাফ ইন্টু ভূমির মান, দেখো ভূমিটা যদি বলি এখানে, ভূমিটাকে এখানে আমরা এই যে বিসি যেটা এ, তা ভূমির জায়গায় আমি এ লিখতে পারবো। আর লম্বটা যেটা এ বি ধরেছি, এখানে আমি বি বসাতে পারবো, এত বর্গ সেমি। আচ্ছা, এখানে যদি আমরা একটু সরলটা করি, এখানে একটু সরলটা তোমাদের যদি দেখাই, দেখো সমান হাফ ইন্টু এই যে এ আর বি গুণফলটা এ বি হবে, এ বি বর্গ সেমি। আচ্ছা, আমরা কিন্তু এ বির মানটা কিন্তু আমরা বের করে রেখেছি 2 নংয়ে, এই দেখতে পাচ্ছি 2 নংয়ে। তো এ বির মানটা কিন্তু কত, 60 আছে। তো এ বির জায়গায় আমি 60 বসিয়ে দেবো, 60 বর্গ সেমি। আচ্ছা, এখানে কিন্তু আমরা 2 থেকে, 2 সমীকরণ থেকে মানটা বসালাম, এখানে লিখে দেবো আমরা 2 থেকে। কাটাকাটি করলে আমরা পেয়ে যাবো কত, 30। তাহলে সমকোণী ত্রিভুজের যে ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম কত, 30 বর্গ সেমি। লিখে দিচ্ছি আমি বর্গ সেমি। এটা কিন্তু আমাদের অ্যান্সার। সেই সমকোণী ত্রিভুজের যে ক্ষেত্রফল বের করতে বলেছিলাম, আর এই যে প্রশ্নটা লক্ষ্য করো, এই যে ত্রিভুজটির ক্ষেত্রফল মানে সমকোণী ত্রিভুজের যে ক্ষেত্রফল আমরা কিন্তু বের করে নিয়েছি, কত বের করলাম, 30 বর্গ সেমি কিন্তু বের করলাম। ওকে। আচ্ছা, আজকের ক্লাসে আমরা 15 থেকে 18 অবধি অঙ্কগুলো রেখেছিলাম। এই ছিল আমাদের আজকের ক্লাস, অঙ্কগুলো। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।